বাংলাদেশের রাজনীতি আমরা ফলো করি, আমরা দেখছি যখন চেয়ার থেকে চলে যায় কোনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যখনই চেয়ার থেকে চলে গেছে তখন আর ওর ফলোয়ার বলে কিছু নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি, কারণ এটা কোনো আদর্শের রাজনীতি না, এটা ক্ষমতার ভাগাভাগি রাজনীতি। সুতরাং এই জুজুর ভয় দেখায় লাভ নাই যে উনার লোকরা বসে রয়েছে। উনার লোকদের কোনো ক্ষমতা থাকলে ওনাকে দেশ ছেড়ে পালাইতে হইতো না, উনি দেশেই থাকতো। আমাদের ভাই, আমি আপনার একটা কথা বলি, এইটা আপনার কাছে এই প্রশ্নটা করি যে আসলে নুরুল কবির ভাইকে আমি শুনতেছিলাম একই দিনে যদি আপনি গণভোট দেন এবং জাতীয় সংসদ নির্বাচনও দেন, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে হাইকোর্ট এবং এপিলেট ডিভিশন বা হাইকোর্টের যে এপিলেট অথরিটি আছে তার ভোট একই সঙ্গে। এইটা কি আসলে হইতে পারে কি না? মানে গণভোটটাই তো আগে হয়ে যাওয়া উচিত, যেটাকে রিফর্মটা কিভাবে হবে, কোন স্কেলে হবে সেইটা, আর জাতীয় নির্বাচন হওয়া উচিত। এটা মানে মনে হয় কিনা আপনার কাছে এরকম? বিএনপি এটাকে একদিনে করতে বলছিল এবং আমরা দেখলাম যেটা একদিনই হবে এরকম একটা কথা। আচ্ছা, আমি তার আগে একটু দুই একটা বিষয়ে শাহিদুজ্জামান ভাই বা আপনার আলোচনার থেকে একটু অ্যাড্রেস করতে চাই। এই যে ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদ, এই জুলাই সনদে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে কে? যতগুলি প্রস্তাব এসছে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। মাত্র কয়েকটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে যে সমস্ত পয়েন্টের নোট অফ ডিসেন্ট আছে সেগুলো বাদ দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। অথচ যখন জুলাই সনদ স্বাক্ষর করা হলো তখন কি করা হলো? নোট অফ ডিসেন্ট। কিন্তু আজব ভাই, আপনার একটা কথা বলি, আপনি আইনজীবী মানুষ, সঠিক নয়। আজব ভাই আমি একটা কথা বলি, আজব ভাই আপনি একটা কথা বলি, আজব ভাই আমি একটা কথা বলি। আপনি বলতেছেন সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। বিএনপির তো জমি জিরা দেওয়ার কথা বলা হয় নাই, যা কিছু বলা হয়েছে তা একটা ফেয়ার। বিএনপির তো জমি জিরা দেওয়ার কথা বলা হয় না, বিএনপির তো বলা হয় না পকেট থেকে টাকা দিয়ে দাও। যা কিছু বলছে সেগুলি সংস্কারের জন্য, সেগুলি ব্যালেন্স তৈরি করার জন্যই। কিন্তু বিএনপি মনে করলো যে তারা ক্ষমতায় যাবে, তখন সবকিছু তাদের কাছে খারাপ লাগতে শুরু করলো। সরি আজব ভাই, আপনি বলেন, আমি শুনেন। এই কথাটা সত্য নয়। যদি তাই হতো, বিএনপি যদি তাই মনে করতো, তাহলে বলতো যে ঠিক আছে সব মানলাম, ক্ষমতায় যে বলবে কিছুই মানি না। তা না, বিএনপি যতটা ছাড় দিয়েছে কোন দলই অতটা ছাড় দেয়নি, কোন দলই না, আমি হলফ করে বলতে পারি। আর আমাদের আবু হানিফ রাজ্জাকী সাহেবের কথা বলেন, আবেগ এক জিনিস আর রাষ্ট্র আরেক জিনিস, সংবিধান আরেক জিনিস, সরকার আরেক জিনিস। যদি মনে করেন প্রধান উপদেষ্টা যা বলবে তাই সংবিধান, না, কিন্তু আপনারা কিন্তু আজম ভাই আপনারা সংবিধানের প্রতি বিশেষ ভালোবাসা দেখাচ্ছেন। আজম ভাই আপনারা সংবিধানের প্রতি বিশেষ ভালোবাসা দেখাচ্ছেন। আপনাদের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু এই সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছিলেন ডাস্টবিনে। শুনেন, ছুঁড়ে ফেলে দেব এটা যখন সংস্কার হবে। আপনি সংবিধান অনুযায়ী ওত নিলেন কেন? আপনি তো শহীদ মিনারে ওত নিতে পারতেন, যেরকম ফরাদ মজদার বলেন, তা তো নেন নাই। আপনি তো নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, ওত নিলেন কেন? কাজেই আপনাকে, যেহেতু আপনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন, আপনাকে এটা মানতে হবে। আবেগের কথা বলে রাষ্ট্র চলবে না। এখন আসেন, শহীদুজ্জামান ভাই বললেন যে আওয়ামী চরিত্রে, শুনেন, আওয়ামী লীগের চরিত্রটা ফ্যাসিবাদী, বিএনপির চরিত্রটা গণতান্ত্রিক। এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে আমরা আজ পর্যন্ত যতগুলি কর্মকাণ্ড করেছি গণতন্ত্রের বাইরে কিছু করি নাই। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখন আপনার কথায় আসি, গণভোট। দেখুন, গণভোট সম্পর্কে সেদিনও জামায়াত বলেছে যে নির্বাচন না হোক আগে গণভোট হয়ে যাক। লাভটা কি হলো? সনদটা কে বাস্তবায়ন করবে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো মহৎ নয়। অতএব যদি সারাটা দেশ নির্বাচনমুখী হয়ে গেছে, সারা দেশ গণতন্ত্রের পথে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এই মুহূর্তে আমাদের নির্বাচনটাই মুখ্য। নির্বাচনের জন্য সমস্ত বিদেশি বিনিয়োগ আটকে আছে, নির্বাচনের জন্য আমাদের দেশি বিনিয়োগ আটকে আছে, নির্বাচনের জন্য পাওয়ার সেক্টরের অনেক কিছু আটকে আছে, নির্বাচনের জন্য ব্যাংকিং ব্যবস্থা এখনো ভঙ্গুর হয়ে আছে। গণতন্ত্রে ফেরত না যাওয়া পর্যন্ত আমরা যতই মুখে কথা বলি না কেন, একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগুতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের এখন নির্বাচনে না গিয়ে এখনই গণভোট কেন? নির্বাচনের পরে গণভোট হতে পারে না? নির্বাচনের দিন না হলে যদি মনে করেন হতেই পারে না, একই সাথে দুইটো, নির্বাচনের পরে গণভোট করেন। কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন কে করবে?
যে সরকারে যাবে সে করবে। অতএব তারপরে যদি গণভোট সে না করে তাহলে তো সে জাতির সাথে বেইমানি করবে। অতএব নির্বাচনের পরে হতে পারে না। আমরা আজম ভাই আমরা একটু প্রফেসর এম শাহিদুজ্জামানকে একটু শুনি, আপনাকে আমরা শুনেছি, আমরা একটু এই বিষয়ে শেষ কথা শুনি যে আসলে একটু শেষ কথা বলি। আচ্ছা একটু আরেকটা কথা বলেন। এই প্রফেসর শাহিদুজ্জামান ভাই বললেন যে গণভোট চায় সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া। 30টি রাজনৈতিক দলের 28টি রাজনৈতিক দলই বলছে যে নির্বাচনের দিন অথবা তারপরে গণভোট হোক, আর জামায়াত সহ 1-2টা রাজনৈতিক দল বলছে যে না, আগে গণভোট হতে হবে। শাহিদুজ্জামান ভাই কোন তথ্যের ভিত্তিতে বললেন আমি কিন্তু এটা জানি না। আপনি জরিপ করে দেখেন, মানুষ এই গণভোট বুঝে না, মানুষ নির্বাচনের দিকে মুখিয়ে আছে এবং নির্বাচন মুখী হয়ে গেছে। মানুষ কি বুঝে না বুঝে এটা যদি আপনি ঠিক করে দেন, এটা একটা মুশকিল কিন্তু আবার আছে। আমরা ঠিক করে দেই না, মানুষ গণভোট বোঝে না বললে, মানুষ গণভোট না বুঝলে আবার আমাদের একটু 1978-79 আমার সালে তো মনে থাকে না, আবার আমাদের 1978-79 সালে যাইতে হয়। দেশের মানুষকে জিয়াউর রহমান প্রথম জিনিসটা দেশের মালিকদের ঠিক করতে দেন, দেশের মালিকদের ঠিক করতে দেন। দেশের মালিক কারা? ভোটাররা। দেশের মালিক কারা? জনগণ। তাদেরকে ঠিক করতে দেন। তারা তো এখন ওইটা চাচ্ছে না। আপনি কি স্যার সত্যিই মনে করেন যে ছাত্রদের যে নেতৃত্বে এই আন্দোলনের মধ্যে বিএনপির অনেক বড় একটা অবদান ছিল না? আপনি কি মনে করেন না যে এর মধ্যে জামায়াতের অনেক বড় একটা অবদান ছিল না? স্যার আপনি কি এইটাও মনে করেন না যে 15 বছর ধরে বিএনপি যে রাজপথে আদালতে আন্দোলন করলো, ত্যাগ স্বীকার করলো, ওই ছাত্ররা যদি বা আমরা সবাই যদি সে সময় বিএনপিকে সমর্থন করতাম, তাহলে আওয়ামী লীগের শাসনামলে তো লম্বা হয় না স্যার। মানে ছাত্ররা তো তাদের নিজেদের ইস্যু নিয়ে প্রথম ক্ষমতা সামনে আসলো, কিন্তু বিএনপিকে তো এই 15 বছর 17 বছর স্যার এই ঝামেলাটাকে নিতেই হয়েছে। এইটা কি স্যার আপনি দেখবেন না? সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু বিএনপি যতই সেই সংগ্রাম করুক, ওই সংগ্রামের মাত্রা বিএনপির নেতৃত্বে এমন কোনো ধারালো কোনো কিছু ছিল না যে আওয়ামী লীগের পতন ঘটাবে। এবং সেটার বিশেষ কারণ ছিল এই যে ভারত নিষ্ঠার সাথে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গিয়েছে। স্যার এইটা একটা কারণ স্যার, কিন্তু ইতিহাসের খাতিরে তো আপনি বলতে হবে, এইবার যেমন জুলাই আন্দোলনের এই প্রাণক্ষয়ী সংঘর্ষে আমরা যেমন সবাই মিলে এটাতে অংশগ্রহণ করেছিলাম যে যার জায়গা থেকে, বিএনপির এই আন্দোলনগুলিতে তো আমরা কেউ অংশগ্রহণ করি নাই। বিএনপির লেজিটিমেট আন্দোলনের মুখে বা মানে চাহিদার মুখে আমরা তো ছিলাম না ওদের পাশে। এটা কেন স্যার আমরা অস্বীকার করব? স্যার আমরা তো দিনের পর, আপনি খুব ভালো করে জানেন স্যার, দিনের পর দিন শেখ হাসিনার সরকারকে তো একরকম মেনেই নিয়েছিলাম আমরা, মানে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। না, সেটা বিতর্কের বিষয়। আমাদের মধ্যে অনেকে ছিল যে অনেক সাহস করে, অনেক রিস্ক নিয়ে অনেক কিছু লিখতাম, এই যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু তুলে ধরতাম। স্যার এর জন্য আপনারা অনেক ভুক্তভোগীও হয়েছেন স্যার, কেউ আমি যতদূর জানি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই হয়েছে। অনেকে লাকি ছিল, যেমন আমি তুলনামূলক ভাবে আমি বলবো যে আমি অনেক লাকি ছিলাম। আমাকে অনেকে ওয়ার্নিং দিত যে ভাই এগুলো লেখো না, এসব করো না, তুমি বিপদে পড়বা। তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে লিখতাম। এবং আমার ছাত্র ছিল অনেকে যারা গুরুত্বপূর্ণ সরকারি পদে ছিল, তারা বলতো স্যার আপনি কলম ধরে লিখেন। আচ্ছা, এটা আমার কথা না বলাই ভালো, কিন্তু যে কথা আমি বলতে যাচ্ছি যে বিশেষভাবে ছাত্রদের যে স্যাক্রিফাইস, বুকের রক্ত দেয়া, এটা কিন্তু অ্যাবসলিউটলি অন্যরকম ছিল, অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। যার কারণে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, যিনি সরাসরি সমস্ত কিছু টেলিভিশনে দেখছিলেন, তিনি সরাসরি সেনাবাহিনী প্রধানকে বললেন যে এটা আর ঠেকানো যাবে না, আপনি শেখ হাসিনাকে পাঠিয়ে দেন। এটা তো সত্যি কথা যে শেখ হাসিনা পুরাপুরি, আওয়ামী লীগ পুরাপুরি ভারতের নির্দিষ্ট ছক অনুযায়ী এই চালিয়ে যেতে চাচ্ছিল। হাসিনা তো চেয়েছিল যে ভারতীয় সামরিক বাহিনী হস্তক্ষেপ করুক। তিনি সরাসরি যে সেটা বলেছেন, এটাও তো সত্যি কথা। তাইলে কি সম্ভব হতো বিএনপির পক্ষে ঠেকানো? কারণ এটা ওই আজিজ দোভাল বুঝতে পেরেছিল যে শত শত হাজার হাজার মানুষ ঢাকা শহরে ঢুকছে, তারা রক্ত দিচ্ছে, বুলেটের সামনে দাঁড়াচ্ছে। এই প্রক্রিয়াটা তো একেবারে অভিনব ছিল। স্যার আমি এটা অস্বীকার করতেছি না, কিন্তু যদি বিএনপি এবং জামায়াতের মতো এত সাংগঠনিক দক্ষতা সম্পন্ন, বিশেষ করে বিএনপির যাদের গ্রাসরুট লেভেলে প্রচুর পেনিট্রেশন, মানে অনেক লোকজন আছে, তারা যদি পাশে না দাঁড়াইতো, স্যার আপনি কি মনে করেন শুধু ছাত্রদের পক্ষে এই আন্দোলনটা কন্টিনিউ করা বা জয়লাভ করা সম্ভব হইতো স্যার? আপনি কি এরকম মনে করেন? না, আমি সেটা অস্বীকার করছি না। আমি একটা কথাই জোর দিচ্ছি খালেদ, দেখো এই যে এখন ইলেকশনের সময়টা চলে আসছে,
একটা কথাতেই জোর দিচ্ছি, আমি এটা বলতে যাচ্ছি যে তুলনামূলকভাবে বিএনপির যে তারুণ্য, তাদের যে বিশাল একটা জনশক্তি, তাদের ত্যাগ কেউ অস্বীকার করতে পারবে না। জামাতে ইসলামীরও তাই, তাদের বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু আমি এখনো বলবো যে বিএনপির নেতৃত্বে কি অনেকটা মিস্ট্রি ছিল, অনেকটা শর্টকামিং ছিল, মনে হতো শেষ মুহূর্তে যে দে উড ব্যাক অফ। হ্যাঁ, এটাই আমি, এবং এই যে এখন যে সামনে দেখেন যে ইলেকশন হবে, এত ডেলিগেট সিলেক্টেড হয়েছে। আজম ভাইকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, তিনি সিলেক্টেড হয়েছে, কিন্তু আমি মনে খুব কষ্ট পাই, আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি যে রিপন আসাদুজ্জামান নমিনেশন পায়নি, রুমিন ফারহানা নমিনেশন পায়নি। এরাই তো ডিজার্ভ করে, ওই বৃদ্ধরা ডিজার্ভ করে না। এবং আমি আশা করি যে এই বৃদ্ধদেরকে ঠেলে দেবে, এবং তারেক জিয়া যখন ঢাকায় আসবে তখন যেন যারা সত্যিকারের যোগ্য মধ্যবয়স্ক, এই যে আজম ভাইয়ের মতো, তাদের হাতে বিএনপির নেতৃত্ব থাকার কথা। কেন বিএনপির নেতৃত্ব থাকবে বৃদ্ধদের? আমার মনে হয় যে প্রফেসর এম শাহিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু মনোনয়ন নিয়ে, এই বিএনপির মনোনয়ন নিয়ে এখন পার্টিতে অনেক রকম কথা হচ্ছে, দেশেও নানা রকম কথা হচ্ছে, আমরা নিশ্চয়ই আহমেদ আজম ভাইয়ের কাছে প্রফেসর শাহিদুজ্জামানের প্রশ্ন তুলে ধরবো। আমার কাছে মনে হয়েছে যে এনসিপি যে এতদিন শাপলা নিয়ে আন্দোলন করেছে, এর ফলে শাপলা কলি পেয়েছে, সেজন্য এনসিপির জন্য এটা একরকম ভালোই হয়েছে, এবং অনেক দিন ধরে শাপলা আলোচনায় থাকাতে এটা এক ধরনের ব্র্যান্ডিংও হয়েছে তাদের জন্য। আমি জনাব আহমেদ আজম খান, আপনার কাছে জানতে চাইবো, যেইখান থেকে আসলে প্রফেসর এম শাহিদুজ্জামান শেষ করেছিলেন, সেখান থেকে আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি আসলে ক্যাটেগরিক্যালি এনসিপির অবদান অস্বীকার করে কিনা, বিএনপি শুধু এককভাবে রাজনৈতিক এক ধরনের মরলিপনা করতে চায় কিনা, বিএনপি যেহেতু জানে যে তারা ক্ষমতায় নিশ্চিতরূপে বসছে, সেই জন্য তারা সংস্কার সম্পর্কেও তারা যেই বিএনপি 31 দফা দিয়েছিল, সেই বিএনপি আসলে সংস্কারের কথা শুনলেই সবগুলি ক্ষেত্রে ডিসেন্ট দিয়ে রাখে কিনা, এবং সর্বশেষ মনোনয়ন নিয়ে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে আমরা পুরনো ধ্যান ধারণাই দেখতে পেয়েছি কিনা, পুরনো লোকদেরকেই আমরা দেখতে পেয়েছি কিনা। প্রফেসর শহীদুজ্জামান এইটিও প্রশ্ন করেছেন। তিনটি ব্যাপারে যদি আপনি একটু করে বলতেন আজম ভাই। আজম ভাই, তিনটি ব্যাপারে যদি একটু করে বলতেন। এনসিপি সংস্কারের ব্যাপারে আসলে বিএনপির এক ধরনের বিএনপির এক ধরনের খুবই, এতবার আজম ভাইয়ের কানেকশন, স্যার আজম ভাইয়ের কানেকশন আবার হয়ে গেছে, মানে কি bole জানি ব্ল্যাক ফ্রেম, এটা কি আমাদের আজম ভাই কি ফিরে আসছেন? জি আজম ভাই, তিনটি বিষয় যদি একটু বলতেন। জি আজম ভাই। জি প্রথম কথাটা হলো যে ডক্টর শাহিদুজ্জামান ভাই তার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি কিন্তু ডক্টর শাহিদুজ্জামান ভাইকে খুব সম্মান করি। যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি রাজপথে ছিলাম, আমি টক শোতে ছিলাম, আমি আদালতের লড়াইয়ে ছিলাম, তখন আমি দেখেছি প্রফেসর শাহিদুজ্জামান ভাইকে তার শক্ত লেখনীতে, তার টক শোর শক্ত বক্তব্যে, যে কারণে আমি তাকে অত্যন্ত সম্মান করি, যে তার যে অবদান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এটাও কিন্তু মনে রাখবার মতো, এটা স্মরণীয়। সাথে সাথে এটা বলবো যে এই যে 15 বছরের দীর্ঘ বিএনপির আন্দোলন, এই বিএনপির এই দীর্ঘ আন্দোলনকে কিন্তু অস্বীকার করবার কোনো জো নেই। মাত্র 36 দিনের আন্দোলনে কিন্তু একটা সরকারের, ফ্যাসিবাদ, বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের পতন হয়নি। আর সেই আন্দোলনে বিএনপি সহ অঙ্গ সংগঠনের 800 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। সেখানে কিন্তু অন্য কোনো দল এই সংখ্যাটি বলতে পারবে না। আর বিএনপি মাঠে একমাত্র বড় রাজনৈতিক দল যারা সারফেসে থেকে রক্ত দিয়ে, গুম হয়ে, খুন হয়ে, 60 লক্ষ মামলা হামলা মোকাবেলা করে রাজপথে ছিল। অন্য রাজনৈতিক দলটি কিন্তু গুপ্ত হয়ে গিয়েছিল না। কিন্তু আজম ভাই, আমি খুব বিনয়ের সাথে আমি বলি যে বিএনপির এই অবদান বা বিএনপির এই আত্মত্যাগ, সেটা কিন্তু আমি স্মরণ করি। কিন্তু আপনি যদি জুলাই আগস্ট ধরেন, আপনি যদি জুন জুলাই আগস্ট ধরেন, কতজন ছাত্র ছাত্রী শিক্ষার্থী, তারা তাদের আগে কেউ নাই, পিছে কেউ নাই, আড়ালে কে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু দাঁড়ায় ছিল। তারা স্কলারশিপের শোনে নাই, তারা গুলি খাইছে এটা মানে নাই, তারা কিন্তু এটা দাঁড়ায় ছিল। পরে তারা কি হয়েছে সেটা কথা পরে তারা কথায় কথায় আমাদেরকেও বলে যে আমরা বিদ্রুপ করি, আমরা তাদের নিয়ে কথা বলি, তারা কিছুই বোঝে না পরে। কিন্তু ওই পর্যন্ত 5 তারিখ পর্যন্ত আপনি তাদের অবদান
কেমনে অস্বীকার করবেন যে তারাই কিন্তু আসলে নেতৃত্ব মানে এই জায়গাটা দিয়ে এত বড় একটা ইয়াকে হটাতে পারছিল? পরের কথা আপনি যদি না বলেন, এবং বিএনপি সবার আগে তাদেরকে মানে আক্রমণ করতে শুরু করছে কিনা এটাও যদি একটু বলতেন। একেবারেই অস্বীকার করছি না, কারণ আমরা জানি যে এই ছাত্রদের মধ্যেও প্রচুর ছাত্র দলের নেতা ছিল, কর্মী ছিল, ছাত্রদের মধ্যে প্রচুর রাজনৈতিক চিন্তা ভাবনার বাইরে ফ্যাসিবাদকে হটাও এ ধরনের নেতৃত্ব ছিল, এবং এ ধরনের কর্মী ছিল, ছাত্র ছিল, ছাত্রী ছিল, অভিভাবক ছিল। তারপরেও আমরা কোনো কারোর অবদানকে অস্বীকার করি না। আজকে যারা এনসিপি তাদের অবদানকেও মোটেও অস্বীকার করি না। কিন্তু একটা কথা আপনার মনে থাকবার কথা বলতে, আপনি যদি পড়ে থাকেন, আপনি তখন জন্ম হয়নি। আমি 69-এর আন্দোলনে সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলাম। সেই 69-এর আন্দোলনে আমরা তো অভ্যুত্থান করেছিলাম, ক্ষমতায় যায়নি। যখন এরশাদ বিরোধী আন্দোলনে 90-তে 9 বছর আন্দোলন করে যখন আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তখন কিন্তু ছাত্ররা ক্ষমতায় যায়নি। আমরা কিন্তু দেখেছি যে শ্রীলঙ্কায় ছাত্ররা যখন আন্দোলন করে অভ্যুত্থান করে কেন 1969 সালে যে গণ অভ্যুত্থানের কথা আপনি বলতেছেন, তখন সেই গণ অভ্যুত্থান হইছে যার জন্য, তিনি তো আর ছাত্র না, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই জন্য এই আন্দোলন হয়েছে। আপনি যদি 91-এর আন্দোলনের কথা বলেন বা এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেন, সেখানে কেন্দ্রীয় চরিত্র অবশ্যই বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা। ছাত্ররা ছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাই কিন্তু সে সময় কেন্দ্রীয় চরিত্র। তো কিন্তু যদি আপনি 2024-এ কথা বলেন, 2024-এ কেন্দ্রীয় চরিত্র ছাত্ররাই, ওরা ক্ষমতা নিবে না, নিবে কারা? না, ছাত্রদের তো ক্ষমতা নেবার কথা না, ছাত্রদের তো শিক্ষাঙ্গনে। যেমন আপনি 71-এর মুক্তিযুদ্ধ বলেন, যখন কেউ ছিল না, মুক্তিযুদ্ধের ঘোষণাটি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি বুক চিতিয়ে লড়াই করেছেন, জেড ফুট গঠন করেছেন, বীরত্তম উপাধি পেয়েছেন। তিনি কিন্তু ক্ষমতা নেননি। তিনি এবং যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু যার যার সেক্টরে ফেরত গেছেন। তিনি সেনাবাহিনীতে, যারা বিডিআরে, যারা অন্যান্য বাহিনীতে, যারা সাধারণ মুক্তিযোদ্ধা তারা তাদের কর্মে ফেরত গেছেন। আপনি আসেন একটু সেনাপ্রধান ছিলেন, ক্ষমতা তো ছিলেন, ক্ষমতার পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ছিল। তখন তো তার সেনা প্রধান হওয়ারই কথা ছিল, কারণ তিনি সিনিয়র ছিলেন। তারপরেও কিন্তু তিনি প্রতিবাদ করেননি, তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাননি, তিনি কিন্তু মন্ত্রী হয়ে যাননি। আসেন আপনি শ্রীলঙ্কা, সেখানেও ছাত্রদের ভূমিকা আছে। আসেন আপনি নেপাল, সেখানেও ছাত্রদের ভূমিকা আছে। আচ্ছা, যখন ক্ষমতায় যাওয়ার মতো প্রাপ্তবয়স্ক, আমি শেষ করি, তারপরেও কিন্তু আমরা কখনো ছাত্রদের আন্দোলনকে এবং নেতৃত্বকে অস্বীকার করিনি। কিন্তু যখন ছাত্ররা মনে করে যে আমরা কিছুই করিনি, তখনই কিন্তু আমাদের সাথে তাদের দূরত্বটা বেড়ে যায়। তারপরেও তাদের অনিয়মগুলো কিন্তু আমরা গত 1 বছর লক্ষ্য করেছি। আজকে তাদের অনিয়মের কারণেই কিন্তু আজকে প্রশাসন আজকে লন্ডভন্ড। আজকে বিভিন্ন জায়গায় যেভাবে অন্যরা, গুপ্ত দলের লোকজনও যেভাবে বিভিন্ন জায়গায় বসে আছে, এটা কিন্তু তাদের কারণে। তারা এখন বুঝতে পারছে, তারা এখন মাঝে মাঝে বলেও যে আমাদের ব্যবহার করে এরা এখন কি পয়েন্টে বসে আছে। বড় কথাটা হলো যে ছাত্ররা যখন রাষ্ট্র সম্পর্কে তাদের সম্যক ধারণাও তৈরি হয়নি, ঠিক সেই মুহূর্তে তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করে। সেটা ঠিকই আছে, কিন্তু রাষ্ট্র সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে, যারা খুব সুন্দর করে এই সংসদের কার্যপ্রণালী বিধি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা বিধি সম্পর্কে জানেন, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা তো আমরা দেখছি আসলে। কিন্তু এখন কি দেখছেন? এখন কি খুব খুব ছাত্ররা যে কাজটুকু করছে ভালো করছে? একটু ভালো কাজ করছে না, একটু ভালো কাজ করছে না। এনসিপি একটু ভালো কাজ করছে না। তবে আমি আপনার সাথে একমত, এনসিপি অনেকগুলি কাজই বারবার বলেছি, তারা সন্তান সম। তাদের বলি, তোমরা তোমাদের বক্তব্যে, তোমাদের আচরণে দায়িত্বশীলতার পরিচয় দাও। কারণ তোমাদের মনে রাখতে হবে, তোমরা জাতীয় রাজনীতিতে পা দিয়েছ, তোমরা জাতীয় নেতা হওয়ার জন্য চেষ্টা করছো, তোমরা দেশকে নেতৃত্ব দেবার চেষ্টা করছো। তোমাদের কথায়, কাজে, আচরণে, কর্মে তোমাদের সেইটুকু
ম্যাচুরিটি থাকতে হবে। তা কি আমরা পাচ্ছি? এবং তাদের না, ঠিক আছে, আমরা এনসিপি আজব ভাই, আমরা তো হওয়ার মতো আমার মনে হয় যে প্রত্যেকটা বক্তব্যের বিবৃতি, আমার মনে হয় যে আপনি এটা বলেছেন, আপনি যদি এখন মনোনয়ন নিয়ে বলেন, বিএনপি আসলে প্রফেসর শাহিদুজ্জামান একটু 1 মিনিটে যদি বলেন, প্রফেসর শাহিদুজ্জামান একটি প্রশ্ন তুলেছেন, আবারও সেই পুরনো যুগের পুরনো ধ্যান ধারণার আমরা অতীতে যেরকম বিএনপি দেখেছি এই নমিনেশনে আমরা সেরকমই দেখলাম কিনা। তিনি কয়েকজনের নাম উল্লেখ করছেন, তারা কেন নমিনেশন পেলেন না, তাদের আত্মত্যাগকে কেন স্মরণ করা হলো না, সেরকম একটি প্রশ্ন করেছেন। আপনি যদি 2-1 মিনিটের মধ্যে এটা একটু বলেন। 2-1 মিনিটের মধ্যে বলবো। স্পষ্ট করে বলি যে বিএনপি এবারের যে নমিনেশন দিয়েছে, আপনি অতীত দেখেন, এবার বিএনপির নমিনেশন এত সুষ্ঠু হয়েছে, বিএনপির নমিনেশন ত্যাগী, সক্রিয়, 17 বছরের সকল মূল্যায়নকে ঘিরে এত চমৎকার মনোনয়ন দিয়েছে যে অন্যান্য বছর মনোনয়নের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়, এবার কিন্তু বলবার মতো হয়নি। কিন্তু আমাদের দর্শক, আমাদের একজন দর্শক শামসুর রহমান সাহেব বলছেন নমিনেশন নিয়ে সারা দেশে আগুন, রেল অবরোধ, এর দায় কার? আজম সাহেব, আপনাদের জন্য সাধারণ মানুষের কেন ভোগান্তি? শুনুন, এখানে নানা ধরনের স্যাবোটাজ আছে। বিএনপির 237 আসনের অন্তত 7টা আসনেও এই বিক্ষোভ হচ্ছে না, যেখানে হচ্ছে নানা ধরনের কারণ। আমরা জানি বিএনপিকে দুর্নীতির ব্র্যান্ডিং করবার জন্য একটা রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল, কতিপয় রাজনৈতিক দল উঠে পেরে লেগেছে। এখনো এই স্যাবোটাজ করে বিএনপিকে বিতর্কিত করবার জন্য অনেক রকমের ষড়যন্ত্র অব্যাহত আছে। এবং নির্বাচনটা, একটু শেষ করি 1 মিনিটে, নির্বাচনটা যাতে না হতে পারে সেজন্য গভীর ষড়যন্ত্র আছে। এখন শাহিদুজ্জামান ভাই যে কথাটা বললেন, রুমিন ফারহানা বা আরেকজন, তাদের তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেছে, যারা ত্যাগী তাদের, যাদের মনোনয়ন দেওয়া সম্ভব দেব, বাকিদেরকেও আমরা মূল্যায়ন করব, তাদের কিন্তু ফেলে দেওয়া হয়নি। এবং এখনো কিন্তু 63 আসন বাকি আছে। অতএব আমরা এবার যা দেখছি যে কোন ত্যাগী, সক্রিয়, 17 বছরে যারা তাদের কাউকে আমরা ফেলে দিব না। এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ইচ্ছা এবং তার চেষ্টা। আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছে জানতে চাইবো যে স্যার, আপনার কাছে কি মনে হয় যে এই যে গণভোট এবং নির্বাচনের একই ডেট দেওয়ার ক্ষেত্রে বিএনপির কথাই প্রায় সরকার শুনলো, তারপর আবার পরে বললো যে 7 দিন সময় দেওয়া হলো, দলগুলি আলোচনা করে এসে ঠিক করুক, এই ব্যবস্থাটাকে, এই অবস্থাটাকে আপনি একটা অচল অবস্থা বলবেন কিনা? এবং আপনার কাছে আমি জানতে চাইবো যে বিএনপি তো অনেক চেষ্টা করলো স্যার, বিএনপি যতগুলি তার সামনে আসছে তা কিছু মেনে নিছে, কিছু নোট অফ ডিসেন্ট দিছে, যা যা কিছু বলছে, এর চেয়ে বেশি আর কি করতে পারে বিএনপির, আর কি করার ছিল? আমি যদি প্রথমটা একটু আপনাকে জানতে চাই যে এই গণভোট এবং মানে জাতীয় নির্বাচনের ভোট একই দিনে হওয়াটাকে আপনি খুব সমর্থন করেন কিনা, এবং মানে বিএনপির পক্ষ থেকে বিএনপি আর কতটা ছাড় দিতে পারতো বা কি করা উচিত ছিল? ধন্যবাদ খালেদ। আমার সমস্ত কালই এই গত কয়েক মাসে যে বিএনপির যে ভূমিকা ছিল, আমার কাছে, আমি সত্যিকার অর্থে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার কাছে খুব সাসপেক্ট মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন বিএনপি আওয়ামী লীগের প্রেতাত্মা ক্যারি করছে। প্রথমত, বিএনপি এই যে চুপ্পুকে ক্ষমতায় বসায় রাখা, এটা কিভাবে সম্ভব? আমি একজন অ্যাডভোকেট রাজ্জাকি, আমি জানি না তুমি তার কথা শুনেছো কিনা, তিনি অত্যন্ত শক্তিশালী একজন বুদ্ধিজীবী, যিনি বারবার টিভি টক শোতে হ্যামার করছে যে ওই সংবিধান যেটাকে বিএনপি এত শ্রদ্ধার চোখে দেখে, তার মৃত্যু ঘটেছে যেই সময় হাসিনা চলে গিয়েছে, এবং ওই সংবিধানের মৃত্যু ঘটার ফলে এখন এই চিফ অ্যাডভাইজার যা বলছে সেটাই সংবিধান। কাজেই আমি মনে করি যে বিএনপির এগুলি তো রেটরিক, আসলে স্যার এগুলি তো রেটরিক, পলিটিক্যাল রেটরিক। এগুলি তো স্যার কোনো জায়গা থেকে কোনো না এটাতে বিপ্লবের ভিত্তি দেওয়া যায়, না আইনের ভিত্তি দেওয়া যায়। কারণ এখন আপনার প্রেসিডেন্ট সাহেব যিনি আছেন, তার কটুকি বা ক্ষমতা বা তার কি করবেন, কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে তো তারা রাখতেই হইতো, নাইলে আপনি বিপ্লবী সরকার করতেন। এখন বিপ্লবী সরকার করলে বাংলাদেশের অবস্থা তখন যেরকম ছিল, স্যার এই বিপ্লবী সরকারের কথা তো কেউ বলে নাই। সরকার একটা পুরোপুরি কাঠামোবদ্ধ সরকার হওয়া সত্ত্বেও বাংলাদেশে কোথায় কোথায় কি কি হয়েছে স্যার এটা আপনি জানেন। সবাই মিলেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, আজকে আপনার যে ছাত্র প্রতিনিধি আছেন, আজকে যারা আছেন সবাই মিলেই কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছেন যে একটা প্রেসিডেন্টকে রেখে একটা আইনি কাঠামো করা হবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও এটাতে সাই দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস
প্রথমে এটা নিশ্চিত করতে চেয়েছেন, স্যার আপনি এটা চেক করে দেখতে পারেন, আপনার চেক করার জায়গা আছে, তিনি কোনো সামরিক বাহিনীর কেউ এসে এটা হস্তক্ষেপ করবেন এরকম একটা সরকার তিনি চান নাই। তার ফলে ওনাকে একটা কাঠামোবদ্ধ সরকারই তার করতে হইতো, অথবা পরে তিনি রাষ্ট্রপতিকে চেঞ্জ করে নতুন একটা রাষ্ট্রপতি আনতে পারতেন। কিন্তু তিনি যেই দেখেছেন যে রাষ্ট্রপতির উপর তার কন্ট্রোল আছে, তারপরে আর তিনি এটা করেন না। এটা এত বড় অপরাধ কেমনে হইলো স্যার, এটা আমি বুঝি না। স্যার আপনি যদি একটু বলতেন। আমি তাহলে বলবো খালেদ, আমার ধারণা যে এই 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 এর ফলে অনেকগুলো আরো অন্যান্য ঘটনা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। যেমন খুব এসেনশিয়াল রিফর্ম, যদি কতগুলো এসেনশিয়াল পরিবর্তন আসতো পোর্টফোলিওতে, তাহলে হয়তো এমন এমন রিফর্মস হতো যার ফলে আমরা নিশ্চিত হতে পারতাম যে আগামী ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, যে এত কাজ করে গিয়েছে আলী রিয়াজ এবং অন্যান্য এই কমিশনের সদস্যরা, কিন্তু আসল বিষয় অ্যাড্রেস করা হয়নি। কেননা আমাদের আগামী ইলেকশনে আমরা এখনো নিশ্চিত হতে পারছি না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কেননা যেমন ধরেন সবচেয়ে শক্তিশালী যে ইন্টেলিজেন্স বডি, যা আগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ইনভলভ ছিল গত কয়েকটা ইলেকশনে, তাদেরই প্রতিনিধি কি পজিশনসে বসে আছে, ডিজিএফআই তে দুটা কি পজিশনস কন্ট্রোল করছে এমন দুজন অফিসার। আমি আপনাকে একটু থামাই স্যার। ডিজিএফআই এখনো রিপোর্ট করে সরকার প্রধানকে। আপনি যদি ডিজিএফআই এর জন্য কিছু বলেন, এগেইনস্টে কিছু বলেন, এটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে বলা হয়, তাহলে তো স্যার আমরা আমাদের কেটে গঞ্জুস করতে হবে। কারণ হচ্ছে যে ডিজিএফআই শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টের পান যে ডিজিএফআই তার কথা শুনতেছে না এবং তিনি যদি একটা অনেস্ট মানুষ হন, হয় তাকে পদত্যাগ করতে হবে অথবা ডিজিএফআই ডিজিকে বরখাস্ত করতে হবে, ডিজিএফআই কে বিলুপ্ত করতে হবে। এর কোনোটাই তো তিনি করতেছেন না। আমরা কেন ধরে নিতেছি ডিজিএফআই ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখ ফাঁকি দিয়ে অন্য কারো হয়ে কাজ করতেছে? এটা কেন স্যার? আমি জানি না, এটা তোমার কাছে আমি প্রথম শুনলাম যে ডক্টর ইউনূসের কাছে রিপোর্ট করে। স্যার ডিজিএফআই তো আর কারো কাছে রিপোর্ট করবে না স্যার, ডিজিএফআই তো আর কারো কাছে রিপোর্ট করবে না স্যার, ডিজিএফআই তো ডক্টর ইউনূসের অধীনে। আমি যতদূর বুঝতে পারি এই মিলিটারি রিফর্মস হয়নি, সামরিক বাহিনীতে রিফর্মস হওয়া অত্যন্ত জরুরি ছিল, এবং তার আগে এই যে ইলেকশনের দিকে আমরা যাচ্ছি, এটা অনেকটা আগামী দিনগুলোতে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর ক্ষমতায় আছেন, 1.5 বছরের মধ্যে উনার যদি মনে হয় ডিজিএফআই উনার কন্ট্রোলে নাই, উনি এই সৎসাহস নাই ওনার এটা বলা যে ডিজিএফআই ডিজি আমার কথা শুনে না। স্যার প্রত্যেকটা চাকরিতে একটা সুপারভাইজার থাকে স্যার, প্রত্যেকটা চাকরিতে একটা সুপারভাইজার থাকে। ডিজিএফআই ডিজি কিন্তু সেনা প্রধানকে রিপোর্ট করেন না, রিপোর্ট করেন সরকার প্রধানকে, এবং সেনা প্রধানের উপর চোখ রাখা তার একটা কাজ। সেই নিয়মটা যদি ব্যত্যয় ঘটে তো সরকার প্রধান প্রাইম মিনিস্টার নয়, একটা আলাদা টাইটেলের লোক। না প্রাইম মিনিস্টার না স্যার, আপনি সংবিধান পড়ে দেখেন, একদম সকল উনি এনজয় করেন। এমন কি রাষ্ট্রপতি যে কথাটা বলবেন, জি স্যার, আই এম নট সো শিওর। আই এম সো শিওর স্যার, আই এম সো শিওর। প্রধানমন্ত্রীর একটা কাজও নাই যেটা প্রধান উপদেষ্টা এনজয় করতে পারেন না স্যার, আই এম সো শিওর, একটাও নাই স্যার। তাহলে এত ডিসস্যাটিসফ্যাকশন কেন? কোথায় স্যার ডিসস্যাটিসফ্যাকশন? তো আপনার মধ্যে স্যার, প্রফেসর ইউনূসের মধ্যে তো নাই, আপনার মধ্যে দেখি স্যার আমি ডিসস্যাটিসফ্যাকশন। প্রফেসর ইউনূস তো খুশি না। এমনও তো হতে পারে যে প্রফেসর ইউনূস হেল্পলেস, হি ইজ সিটিং হেল্পলেস। যেমন হেল্পলেস হলে তো মোরালি উনি হেল্পলেস হলে তো একটা কথা তো বলবে যে আমি চেয়ারে থাকবো না, আমার কথা শুনতেছে না ডিজিএফআই ডিজি। তাহলে তো শোনা যায় যে তিনি বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত দিয়া তো স্যার ইঙ্গিত দিয়া তো স্যার কবিতা হয়, ইঙ্গিত দিয়া তো আর কাজ হয় না। ইঙ্গিত উনি কেন দিবেন? উনি সরাসরি বলবেন ডিজিএফআই ডিজি রে চেক করবেন, উনার কি হবে? দেখেন, আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্টস গুলো হচ্ছে এখন, সরকারি অ্যাপয়েন্টমেন্টস বলা হয় আগের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি ঘুষ দিয়ে সরকারি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। সেই ঘুষটা কে খাচ্ছে স্যার আপনি বলেন? সেই ঘুষটা কে খাচ্ছে স্যার? এখানে প্রফেসর ইউনূসের কি রয়েছে রোল? উনি তো কোনো রোল প্লে করতে পারছেন না। রোল প্লে না করতে পারলে তো ওই চেয়ারে ওনার বসার দরকার নাই। চেয়ারে বসে রয়েছে, রোল প্লে করবেন না, এটা কেমন কথা? কেউ নাই তাকে রিপ্লেস করার। স্যার আপনার কাছে এই কথাগুলি শেখ হাসিনার আমলের কথার মতো মনে হচ্ছে না যে বিকল্প দেখাও, বিকল্প নাই, কাজ করতে পারবে না, আবার বলবে বিকল্প নাই? কথা হচ্ছে একটা বিষয় আমি নিশ্চিত হতে চাই, এই যে এই প্রসঙ্গগুলো কন্ট্রোভার্সিয়াল খালেদ, আমি কেন তুললাম? কারণ আমার ধারণা, একজন নিরাপত্তার ছাত্র হিসেবে আমি মনে করি যে আওয়ামী লীগ এমন পর্যায়ে নিয়ে গিয়েছে দেশটাকে যে মতাদর্শগত ভাবে আওয়ামী লীগ অখণ্ড ভারতের প্রক্রিয়ায় আবদ্ধ হতে যাচ্ছিল শেষ পর্যন্ত। এবং যখন আমরা শুনি যে এটা চিন্তা ভাবনা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার ইনক্লুসিভ ইলেকশনে আসার সুযোগ দেওয়া হবে কিনা,
তখন আমি রীতিমতো অ্যাবসলিউটলি নার্ভাস হয়ে যাই। স্যার আমি আপনাকে একটা কথা বলি, স্যার আমি আপনাকে একটা কথা বলি আপনার বিবেচনার জন্য। শেখ হাসিনা ভারতের সাথে কি সম্পর্ক মেনটেন করে কিভাবে ক্ষমতায় ছিল সেই কথাটা যদি আপনি মনে রাইখে আপনি ভাবেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালায় যেতে হয়েছে। এখন আওয়ামী লীগের সরকার বসে রয়েছে, ভিতরে ভিতরে অনেক আওয়ামী লীগের লোক, এগুলি জুজুর ভয় স্যার, এগুলি অক্ষমতার ঢাকার, এগুলি সামর্থ্যের অভাবের, এগুলির ভয়। স্যার আমরা দেখি নাই চেয়ার ছাইরা দিলে একদিন আমলারা পক্ষে থাকে না, 3 মাসের মধ্যে সবকিছু উল্টায় যায় নাই স্যার। 2001-এ শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, যেদিন ক্ষমতা থেকে বাইরেছে সেদিন লতিফুর রহমান সাহেব সবকিছু উল্টায় দিছে না একটা। স্যার 2001-এর ইলেকশনে স্যার আপনার মনে নাই লতিফুর রহমান সাহেব যেদিন ক্ষমতা আসছে সেদিন 64টা সচিব উনি পাল্টাইছে, প্রত্যেকটা যে ডিসিএসপি পাল্টাইছে। সে উনি কারোর জন্য বসে ছিল যে এ বলবে করবে? এরা পারে না স্যার, আপনার বন্ধুরা স্যার পারে না, এটা আপনি বলেন স্যার। দেখেন না খালেদ, তুমি যদি এটাও তো খেয়াল করতে হবে যে ইট ইজ কমপ্লিটলি আনচার্টার্ড ওয়াটার্স। প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা ইনিশিয়েটিভ, এই যে ঘটনা প্রবাহ, এটা সম্পূর্ণ অজানা। বাংলাদেশের রাজনীতি কখনো এই স্তরে যায়নি। আমরা সবাই কিন্তু সমালোচনা করতে পারি। আমি তো ইউনূস সাহেবকে বলবো যে তিনি যথেষ্ট কৃতকার্য হয়েছেন, দেশের একটা অর্থনৈতিক ব্যালেন্স তিনি দাঁড় করাতে পেরেছেন, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস ভালো পজিশনে রয়েছে সেটা এনশিওর করেছেন। হ্যাঁ, অনেক সমালোচনা করার মতো রয়েছে, কিন্তু এই যে এই বিষয়গুলো, যেমন ধরেন এই যে আমাদের এখন একটা রেফারেন্ডাম হবে, এই ব্যাপারটাও কিন্তু ঠিক বিএনপি ভালোভাবে নিচ্ছে না। তারা বলছে যে এটা হওয়া উচিত না, অথচ আমরা যা দেখতে পাচ্ছি যে দেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সবাই চাচ্ছে যে এই মাসে বা আগামী মাসের মধ্যেই একটা রেফারেন্ডাম হয়ে যাক যে সনদের ব্যাপারে। সেটাও তো একটা বড় বিপদ। স্যার আপনি মনে করেন যে আগে রেফারেন্ডামটা হোক তারপরে নির্বাচনটা হোক? আমি তো তাই মনে করি, আমার মনে দেশবাসী সেটাই চায়। ওকে স্যার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের একজন দর্শক, উনার নাম উস্তাদ, মানে উস্তাদ, উনি বলতেছেন লুক এট দি ক্লাউন লাইক থিওরি অফ খালেদ, আর ইউ শিওর হাসিনা ডোন্ট, ও মাই গড, হাসিনা ডোন্ট হ্যাভ দেয়ার পিপল ইনসাইড? আমি বলি বাংলাদেশের রাজনীতি আমরা ফলো করি, আমরা দেখছি যখন চেয়ার থেকে চলে যায় কোনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যখনই চেয়ার থেকে চলে গেছে তখন আর ওর ফলোয়ার বলে কিছু নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি, কারণ এটা কোনো আদর্শের রাজনীতি না, এটা ক্ষমতার ভাগাভাগি রাজনীতি। সুতরাং এই জুজুর ভয় দেখায় লাভ নাই যে উনার লোকরা বসে রয়েছে। উনার লোকদের কোনো ক্ষমতা থাকলে ওনাকে দেশ ছেড়ে পালাইতে হইতো না, উনি দেশেই থাকতো। আমাদের ভাই আমি আপনার একটা কথা বলি, এইটা আপনার কাছে এই প্রশ্নটা করি যে আসলে নুরুল কবির ভাইকে আমি শুনতেছিলাম একই দিনে যদি আপনি গণভোট দেন এবং জাতীয় সংসদ নির্বাচনও দেন তাহলে সেটা হয়ে যায় হচ্ছে হাইকোর্ট এবং এপিলেট ডিভিশন বা হাইকোর্টের যে এপিলেট অথরিটি আছে তার ভোট একই সঙ্গে। এইটা কি আসলে হইতে পারে কিনা, মানে গণভোটটাই তো আগে হয়ে যাওয়া উচিত, যেটাকে রিফর্মটা কিভাবে হবে, কোন স্কেলে হবে সেইটা, আর জাতীয় নির্বাচন হওয়া উচিত, এটা মানে মনে হয় কিনা আপনার কাছে? এরকম বিএনপি এটাকে একদিনে করতে বলছিল এবং আমরা দেখলাম যেটা একদিনই হবে, এরকম একটা কথা। আচ্ছা, আমি তার আগে একটু দুই একটা বিষয়ে শাহিদুজ্জামান ভাই বা আপনার আলোচনার থেকে একটু অ্যাড্রেস করতে চাই। এই যে ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদ, এই জুলাই সনদে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে কে? যতগুলি প্রস্তাব এসছে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। মাত্র কয়েকটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে যে সমস্ত পয়েন্টের নোট অফ ডিসেন্ট আছে সেগুলো বাদ দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। অথচ যখন জুলাই সনদ স্বাক্ষর করা হলো তখন কি করা হলো? নোট অফ ডিসেন্ট। কিন্তু আজব ভাই আপনি একটা কথা বলি, আপনি আইনজীবী মানুষ, সঠিক নয়। আজব ভাই আমি একটা কথা বলি, আজব ভাই আপনি একটা কথা বলি, আজব ভাই আমি একটা কথা বলি। আপনি বলতেছেন সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। বিএনপির তো জমি জিরা দেওয়ার কথা বলা হয় নাই, যা কিছু বলা হয়েছে তা একটা ফেয়ার। বিএনপির তো জমি জিরা দেওয়ার কথা বলা হয় না, বিএনপির তো বলা হয় না পকেট থেকে টাকা দিয়ে দাও। যা কিছু বলছে সেগুলি সংস্কারের জন্য, সেগুলি ব্যালেন্স তৈরি করার জন্যই। কিন্তু বিএনপি মনে করলো যে তারা ক্ষমতায় যাবে, তখন সবকিছু তাদের কাছে খারাপ লাগতে শুরু করলো। সরি আজব ভাই আপনি বলেন, আমি শুনি। শোনেন, এই কথাটা সত্য নয়। যদি তাই হতো, বিএনপি যদি তাই মনে করতো তাহলে বলতো যে ঠিক আছে সব মানলাম, ক্ষমতায় যেয়ে বলবে কিছুই মানি না। তা না, বিএনপি যতটা ছাড় দিয়েছে কোন দলই অতটা ছাড় দেয়নি, কোন দলই না, আমি হলফ করে বলতে পারি। আর আমাদের আবু হানিফ রাজ্জাকী সাহেবের কথা বলেন, আবেগ এক জিনিস আর রাষ্ট্র আরেক জিনিস।
সংবিধান আরেক জিনিস, সরকার আরেক জিনিস। যদি মনে করেন প্রধান উপদেষ্টা যা বলবে তাই সংবিধান, না, কিন্তু আপনারা কিন্তু আজম ভাই আপনারা সংবিধানের প্রতি বিশেষ ভালোবাসা দেখাচ্ছেন। আজম ভাই আপনারা সংবিধানের প্রতি বিশেষ ভালোবাসা দেখাচ্ছেন। আপনাদের শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছিলেন ডাস্টবিনে। শুনেন, ছুঁড়ে ফেলে দেব এটা যখন সংস্কার হবে। আপনি সংবিধান অনুযায়ী ওত নিলেন কেন? আপনি তো শহীদ মিনারে ওত নিতে পারতেন, যেরকম ফরাদ মজদার বলেন, তা তো নেন নাই। আপনি তো নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, ওত নিলেন কেন? কাজেই আপনাকে, যেহেতু আপনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন, আপনাকে এটা মানতে হবে। আবেগের কথা বলে রাষ্ট্র চলবে না। এখন আসেন, শহীদুজ্জামান ভাই বললেন যে আওয়ামী চরিত্রে, শুনেন, আওয়ামী লীগের চরিত্রটা ফ্যাসিবাদী, বিএনপির চরিত্রটা গণতান্ত্রিক। এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে আমরা আজ পর্যন্ত যতগুলি কর্মকাণ্ড করেছি গণতন্ত্রের বাইরে কিছু করি নাই। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখন আপনার কথায় আসি, গণভোট। দেখুন, গণভোট সম্পর্কে সেদিনও জামায়াত বলেছে যে নির্বাচন না হোক আগে গণভোট হয়ে যাক। লাভটা কি হলো? সনদটা কে বাস্তবায়ন করবে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো মহৎ নয়। অতএব যদি সারাটা দেশ নির্বাচনমুখী হয়ে গেছে, সারা দেশ গণতন্ত্রের পথে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এই মুহূর্তে আমাদের নির্বাচনটাই মুখ্য। নির্বাচনের জন্য সমস্ত বিদেশি বিনিয়োগ আটকে আছে, নির্বাচনের জন্য আমাদের দেশি বিনিয়োগ আটকে আছে, নির্বাচনের জন্য পাওয়ার সেক্টরের অনেক কিছু আটকে আছে, নির্বাচনের জন্য ব্যাংকিং ব্যবস্থা এখনো ভঙ্গুর হয়ে আছে। গণতন্ত্রে ফেরত না যাওয়া পর্যন্ত আমরা যতই মুখে কথা বলি না কেন, একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগুতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের এখন নির্বাচনে না গিয়ে এখনই গণভোট কেন? নির্বাচনের পরে গণভোট হতে পারে না? নির্বাচনের দিন না হলে যদি মনে করেন হতেই পারে না, একই সাথে দুইটো নির্বাচনের পরে গণভোট করেন। কারণ জুলাই সনদ বাস্তবায়ন কে করবে? যে সরকারে যাবে সে করবে। অতএব তারপরে যদি গণভোট সে না করে, তাহলে তো সে জাতির সাথে বেইমানি করবে। অতএব নির্বাচনের পরে হতে পারে না। আমরা আজম ভাই আমরা একটু প্রফেসর এম শাহিদুজ্জামানকে একটু শুনি। আপনাকে আমরা শুনেছি, আমরা একটু এই বিষয়ে শেষ কথা শুনি যে আসলে একটু শেষ কথা বলি। একটু আরেকটা কথা বলেন। এই প্রফেসর শাহিদুজ্জামান ভাই বললেন যে গণভোট চায় সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া। 30টি রাজনৈতিক দলের 28টি রাজনৈতিক দলই বলছে যে নির্বাচনের দিন অথবা তারপরে গণভোট হোক। আর জামায়াত সহ 1-2টা রাজনৈতিক দল বলছে যে না, আগে গণভোট হতে হবে। শাহিদুজ্জামান ভাই কোন তথ্যের ভিত্তিতে বললেন আমি কিন্তু এটা জানি না। আপনি জরিপ করে দেখেন, মানুষ এই গণভোট বুঝে না, মানুষ নির্বাচনের দিকে মুখিয়ে আছে এবং নির্বাচন মুখী হয়ে গেছে। মানুষ কি বুঝে না বুঝে এটা যদি আপনি ঠিক করে দেন, এটা একটা মুশকিল কিন্তু আবার আছে। আমরা ঠিক করে দেই না। মানুষ গণভোট বোঝে না বললে, মানুষ গণভোট না বুঝলে আবার আমাদের একটু 1978-19 আমার সালে তো মনে থাকে না, আবার আমাদের 1978 সালে যাইতে হয়। দেশের মানুষকে জিয়াউর রহমান প্রথম জিনিসটা দেশের মালিকদের ঠিক করতে দেন, দেশের মালিকদের ঠিক করতে দেন। দেশের মালিক কারা? ভোটাররা। দেশের মালিক কারা? জনগণ। তাদেরকে ঠিক করতে দেন। তারা তো এখন ওইটা চাচ্ছে না, তারা নির্বাচন। দেশের মালিকের চাওয়াটা আপনি কিভাবে বুঝলেন আজম ভাই? এটাও তো একটা প্রশ্ন থাকে। এই জন্যই যে 30টি রাজনৈতিক দলের মধ্যে 28টি চায় যে হয় পরে হোক আর নইলে একই দিনে হোক। আর জামায়াত মনে করে যে নির্বাচন না হোক, আগে গণভোট হোক। বাস্তবায়ন কে করবে সনদ? আজব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর এম শাহিদুজ্জামান, এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? দেশের মানুষ যেটি চায় এটি বোঝা যায় যে রিপ্রেজেন্টেটিভ যে পার্টিগুলি আছে তার মধ্যে 30টির মতো রাজনৈতিক দল বলছে যে তারা আসলে গণভোট কখন চায়, কিভাবে চায়, এবং যারা বিএনপির সাথে একমত। তাহলে তো এইটা তো গণভোটটার ব্যাপারে তো এক ধরনের কনসেনসাস হইছেই। আপনি এটাকে আগে কেন চাচ্ছেন আপনি যদি একটু বলেন প্রফেসর এম শাহিদুজ্জামান, এটা আসলে কি উপকারও বা করবে আমাদের? দেখেন, আমি এটাকে চাই, হয়তো বা আমি একজন নিরাপত্তা পররাষ্ট্রনীতির ছাত্র, এই রাষ্ট্রবিজ্ঞানের এই বিষয়টা আমি খুব বেশি ভালো বুঝি না। তবে আজকে আমি দেখলাম যে প্রফেসর দিলারা চৌধুরী, উনি আমাদের সুরহিত এবং বিএনপির একজন অত্যন্ত ওয়েল উইশার বলা যায়, উনি আজকে স্বয়ং সোশ্যাল মিডিয়াতে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে কোশ্চেন করেছেন, ওয়াই নট, গণভোট হবে না কেন? হতে হবে। একই দিনে কিভাবে হয়? উনি নিজেই প্রশ্ন করেছেন এবং উনি একটা
পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন যে কেন অন্তত 1 মাস 1.5 মাস আগে গণভোটটা অবশ্যই হওয়া উচিত। এখন আমার কথা হচ্ছে যে দেখেন রাজনৈতিক দলগুলো কয়টা বলেছে, কারা বলেছে, সেটা হয়তো স্যার আমার একটু সহজ করে বলেন তো স্যার, আমি আপনার একটু থামাই, আমার একটু সহজ করে বলেন তো স্যার, এই গণভোটের সম্ভাব্য 3টা রেজাল্টে আমরা কি অ্যাচিভ করব, মানে এই গণভোটটা দিয়ে আমাদের কি হবে? আমার তো ধারণা যে গণভোটের মাধ্যমে আমরা একটা গণভোটে কি নিয়ে হচ্ছে স্যার? গণভোটটা একটা 20 পাতা, গণভোটটা একটা 28 পাতার প্রশ্নপত্রে হইতেছে, এটাতে আমরা এটাতে কি অ্যাচিভ করব স্যার? মানে ধরেন সবাই বলল হ্যাঁ, সবাই বলল না, এই 3টা সিনারিওতে আমরা কি পাবো গণভোটটা দিয়ে স্যার, এটা যদি একটু বলতেন। দেখেন এটা যদি মহত্ব না থাকতো তাহলে রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে কেন এত গুরুত্ব দিচ্ছে? আপনি আমাকে বলেন খালেদ, প্রফেসর দিলারা চৌধুরী তো অত্যন্ত ঘনিষ্ঠ। স্যার প্রফেসর দিলারা চৌধুরীকে পাইলে আমি প্রফেসর দিলারা চৌধুরীকে এটা জানতে চাইবো স্যার, আপনিও কম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, মানে আমাদের যেটাকে বলে হচ্ছে সোশ্যাল সায়েন্সের বিজ্ঞানী না, আপনি আমাকে স্যার বুঝায়া বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এই গণভোটটা দিয়ে আমরা কি পামু, এই গণভোটটার হ্যাঁ হইলে কি হবে, না হইলে কি হবে, গণভোট পুরাটাই না হইলে কি হবে আমাদের? আমি বলি আপনাকে, যেহেতু আমরা 16 বছর, কেন এটা এত জরুরি, আমরা যেহেতু 16 বছর গণতন্ত্রবিহীন ছিলাম এবং প্রায় 16টা বছর 3টা ইলেকশনের নামে ধাপ্পাবাজি হয়েছে, গণভোটের মাধ্যমে আমরা কয়েকটা প্রসিডিউরাল গেইনস তো অবশ্যই করব। প্রথম কথা হচ্ছে ডিগ্রি অফ পার্টিসিপেশন ইন ভোটিং, এটার একটা সুস্থ মাত্রা আছে কিনা সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তারপর ধরেন এই যে 16 বছরের ফিমেল পার্টিসিপেশন বলতে কিছুই ছিল না, একটা গণভোট যদি হয় তাহলে আমরা দেখব যে কিভাবে কতখানি মানুষ অ্যারাউজড হয়, সোশ্যাল কনসিয়াসনেস জাগে এবং গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ মহিলা তারা কি গণভোটে অংশগ্রহণ করে কিনা। তার মানে সবচেয়ে বড় ইউটিলিটি হচ্ছে যে জাতীয় ইলেকশনটা কতখানি কার্যকর, পার্টিসিপেটরি হবে, তারই একটা বড় পূর্বাভাস আমরা পেয়ে যাব এই গণভোটের মাধ্যমে। জাতীয় নির্বাচনটাকে বদল করবার, আপনি বলবেন, আপনি শেষ কথা বলবেন, স্যারকে একটু বলতে দেন, স্যার বলুন, আপনি শেষ কথা বলেন। জি স্যার আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, এই যে এই এক্সারসাইজ ইটসেলফ, এটা প্রথমত আমাদেরকে একটা বড় রকমের সাহায্য করবে, ইলেকশন কমিশন সহ অল দ্য স্টেক হোল্ডার্স, যে মানুষের রেসপন্স কতটুকু, মানুষ কতখানি সচেতন বা আগ্রহ নিচ্ছে। তারপর আপনি যদি সাবস্টেন্সের কথা চিন্তা করেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য রয়েছে যে আপনি কি হ্যাঁ বলেন না বলেন। হ্যাঁ বললে দেশ একদিকে যাবে, দেশের যে ঘটনা প্রবাহ একদিকে যাবে, আর না যদি ভোট দেয় তাহলে কিন্তু ঘটনা প্রবাহ একদম অন্যদিকে যেতে পারে। হ্যাঁ, এবং এটা ভবিষ্যতের দিক নির্দেশনা হয়ে দাঁড়াবে যে মানুষ কতখানি গুরুত্ব দিচ্ছে এই সনদকে, এই সনদের উপযোগিতাকে, এবং এই যে দীর্ঘ একটা সংগ্রাম হয়েছিল, এত ত্যাগ করা হয়েছিল। আমার মনে হয় যে স্যারের জায়গা থেকে একটু ব্যাখ্যা করেছেন যে এই গণভোটের আসলে অনেক উপযোগিতা আছে এবং এই উপযোগিতাটা হচ্ছে মানুষের উইলটা, পিপলস যে উইল, সেটাও আসলে খুব ভালো করে বোঝাবে। আমাদের একদম সময় নাই, তবু স্যার যেহেতু একটা বিস্তারিত প্রস্তাবনা সামনে রেখেছেন যে কেন গণভোট দরকার, আপনি যদি 1 মিনিটে বলে আপনি অনুষ্ঠান শেষ করে দেন। আজম ভাই, যে জাতীয় সনদ, জুলাই সনদ যেটা তৈরি করা হয়েছে, সেখানে যে কয়টা নোট অফ ডিসেন্ট আছে, সে কয়টা নোট অফ ডিসেন্ট রেখে এই গণভোট যদি নির্বাচনের দিন বা তারপরে গণভোট ভালো, আমি মনে করি হওয়া দরকার। কিন্তু গণভোট না হলে, নির্বাচন হলে দেশে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন, স্যার যেটা বললেন আমরা পয়েন্টে আসি, স্যার যেটা বললেন আমরা পয়েন্টে আসি, এই গণভোটটা জাতীয় ইলেকশনের আগে হইলে কি সমস্যা? ধরেন 1 মাস আগে হইলো সমস্যা এই জন্যই, এটাই যে যেহেতু ফেব্রুয়ারি আমাদেরকে নাড়া দিচ্ছে একেবারে দরজার কাছে, এই সময় যদি নভেম্বরে আমরা 15 দিন পরে একটা গণভোট করি, ওই ফেব্রুয়ারি নাড়তে থাকুক, আমাদের অসুবিধা কি? এই দুটো বড় নির্বাচন করবার মতো অবস্থা এই নির্বাচন কমিশনের বা বর্তমান সরকারের এই ইকোনমিতে যায় না। এবং বর্তমান সরকার তো পলিটিক্যাল পার্টিদের উপর ছাড়লো, বর্তমান সরকার তো পলিটিক্যাল পার্টিদের উপর ছাড়লো। আপনাদের জন্য কোনো অসুবিধা না থাকে আপনারা বলেন যে আগে দিয়ে দেন, সরকারের ব্যাপার, নির্বাচন কমিশনের নিতে পারলো কিনা পারলো না। পলিটিক্যাল পার্টিদের কাছে কেন সরকার ছাড়লো? পলিটিক্যাল পার্টি তো মাসের পর মাস অত্যন্ত ধৈর্যের সাথে এক টেবিলে বসে এই জুলাই সনদ তৈরি করেছে, কিছু সামান্য কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এখন কেন পলিটিক্যাল পার্টির উপরে ছাড়বে? এখন এটা সরকারের সিদ্ধান্ত, এবং আমরা মনে করি
যে গণভোট না হলেও এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণভোট না হলেও জুলাই সনদ বাস্তবায়ন হবে, অ্যাডভোকেট আহমেদ বাস্তবায়ন হবে। এখানে নোট অফ ডিসেন্টের যে বিষয়টা আছে, যারা ক্ষমতায় যাবে তারা নোট অফ ডিসেন্টকে অবশ্যই অনার করবে। আপনারা তো নোট অফ ডিসেন্ট দিয়া মানে একটু সবাইকে একটু দ্বিধার মধ্যে ফেলে দিয়েছেন যে হাউএভার না, নোট অফ ডিসেন্ট তো কয়েকটা জায়গায়, সেখানে তো আমাদের রিজার্ভেশন থাকতেই পারে, সেখানে এটা তো আমরা পরিষ্কার করেছি, আমরা তো জাতির সাথে প্রতারণা করতে যাইনি, আমরা পরিষ্কার করেছি। এখন আমাদের কথা স্পষ্ট যে যদি গণভোট হতে হয় এই জুলাই সনদের উপরে, এই জুলাই বিপ্লবের অভ্যুত্থানের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। এখানে আমরা পার্টিসিপেট করেছি, আমাদের রক্ত ঝরেছে। আমরা রক্ত দিয়ে এটাকে প্রমাণ করেছি। আমরা যদি গণভোট করতে হয় তাহলে একই দিনে করেন। দুটো নির্বাচন, এই এত বড় নির্বাচনের আগে এই নির্বাচনটা করাটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে পরের নির্বাচনটা, আমি এটাই বলবো। অ্যাডভোকেট আহমেদ আজম খান, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এম শহীদুজ্জামান। আপনারা দুজন অনেকগুলি বিষয়ে আপনারা অনেক আলোচনা করেছেন এবং কিছু প্রশ্নের উত্তর দিতে আমাদের চেষ্টা করেছেন। আমাদের দর্শকরাও আপনাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছুর ব্যাপারে জানতেও চেয়েছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।